আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সিনথিয়া রহমান। কোটা বহালে হাইকোর্টের রায়ে 1 মাসের স্থিতাবস্থা দিলেন আপিল বিভাগ। পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর এ নিয়ে শুনানি হবে, তারপর চূড়ান্ত আদেশ দেবেন সর্বোচ্চ আদালত। এ অবস্থায় শিক্ষার্থীদের ক্লাসে ফেরার আহ্বান জানান প্রধান বিচারপতি। তিনি বলেন, আন্দোলনের আর যৌক্তিকতা নেই। আরও জানাচ্ছেন অধরা ইয়াসমিন। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে সারা দেশে সড়ক রেল অবরোধের মধ্যেই সব পক্ষকে 4 সপ্তাহ স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দিলেন সর্বোচ্চ আদালত। কোটা ব্যবস্থা বাতিল হওয়ার পর সেই সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করে কোটা ফিরিয়ে আনে উচ্চ আদালত। হাইকোর্টের সেই রায়ের বিরুদ্ধে মঙ্গলবার চেম্বার আদালতের দ্বারস্থ হন 2 শিক্ষার্থী। ওই রায়ের উপর 1 মাসের স্থিতাবস্থা দেন সর্বোচ্চ আদালত। অ্যাপিলেট ডিভিশন থেকে চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত যাতে তৃতীয় অবস্থা বা একটা স্টে আদেশ থাকে, সেই জন্যই আমরা এই নিবেদন গতকালকে ফাইল করেছিলাম। আজকে ফুল কোর্টের ওনারা সন্তুষ্ট হয়ে, যেহেতু এটা পলিসি ম্যাটার, যেহেতু একটা সরকারের সার্কুলারকে হাইকোর্ট ডিভিশন থেকে স্টে করা হয়েছে, আইনগত এবং নীতিগতভাবে এই আদেশটা স্টে বা স্ট্যাটাসকো থাকে। এটাই হচ্ছে আমাদের এখনকার পর্যন্ত কনভেনশন অফ ল। হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর এ নিয়ে শুনানি হবে, তারপর চূড়ান্ত আদেশ হবে বলে জানান অ্যাটর্নি জেনারেল। কোনোভাবেই আন্দোলন করে তো রায় পরিবর্তন করা যায় না। রায় পরিবর্তনটা পদ্ধতি আছে। আর যদি কেউ মনে করে যে এই রায়টা সঠিক হয়নি, তার যদি মনে হয়, সে তখন উচ্চতর আদালতে আসতে পারে। এবং আদালত বলছেন যে যারা আন্দোলন করছেন তারা যদি মনে করেন, তারা অবশ্যই তাদের কথা বলার জন্য এই মামলায় এসে পক্ষ হয়ে মামলায় কথা বলতে পারবেন। এ অবস্থায় জনদুর্ভোগ সৃষ্টি করে আন্দোলনের কোনো যৌক্তিকতা দেখেন না আদালত। এখন আর কোনো যৌক্তিক তাদের কোনো কারণ নেই। তারা অবশ্যই এটা বন্ধ করে তাদের অবস্থানে ফিরে যাওয়া উচিত, কারণ তাদের কোনো আন্দোলন আর করার এবং জনদুর্ভোগ বাড়ানোর কোনো যৌক্তিক কারণ এখন আর নাই তাদের কাছে। হাইকোর্টের রায়ের উপর পরবর্তী শুনানির জন্য আগামী 7ই আগস্ট দিন ধার্য করেন দেশের সর্বোচ্চ আদালত। অধরা ইয়াসমিন, আরটিভি, ঢাকা। আদালতের সিদ্ধান্তকে সম্মান জানালেও দৃশ্যমান সমাধান না হওয়া পর্যন্ত আন্দোলন থেকে পিছু হটছেন না কোটা বিরোধীরা। কাল বৃহস্পতিবার বিকেল 3:30 থেকে সারা দেশে আবারও বাংলা ব্লকেট কর্মসূচি পালনের ঘোষণা দেন শিক্ষার্থীরা। কমিশন গঠন করে কোটা সংস্কারের স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত রাজপথে থাকবেন তারা। তবে বুধবার বাংলা ব্লকেটের কারণে রাজধানীর প্রধান মোড় সহ বিভিন্ন সড়কে যানবাহন চলাচল বন্ধ করে দেয় চরম বিপাকে পড়ে সাধারণ মানুষ। সাকিবুর রহমানের রিপোর্ট। সরকারি চাকরির প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে কোটা বাতিলের দাবিতে সারাদিন স্লোগানে মুখর ছিল রাজপথ। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণাও আসে শিক্ষার্থীদের পক্ষ থেকে। সন্ধ্যায় সংবাদ সম্মেলনে জানানো হয়, বৃহস্পতিবার বিকেল 3:30 থেকে আবারও সারা দেশে বাংলা ব্লকেট কর্মসূচি পালন করবে তারা। সমস্যা সমাধানে সরকারকে দ্রুত ব্যবস্থা নেওয়ার অনুরোধ আন্দোলনকারী শিক্ষার্থীদের। জাতীয় সংসদে এই বিষয়টি তুলতে হবে এবং তোলার মাধ্যমে জাতীয় সংসদ থেকে আইন প্রণয়ন করে সেটিকে বাস্তবায়ন করতে হবে। নির্বাহী বিভাগ যদি চায়, বাংলাদেশ সরকার যদি চায়, তাহলে আজকের এই সংবাদ সম্মেলনই আমাদের রাজপথের শেষ সংবাদ সম্মেলন হবে। আমাদের আগামীকালকের কর্মসূচি বিকাল 3:30 থেকে বাংলাদেশের প্রতিটি আনাচে কানাচে, প্রতিটি রাজপথে, প্রতিটি রেল লাইনে শিক্ষার্থীরা বাংলা ব্লকেট কর্মসূচি অব্যাহত রাখবে। এর আগে তৃতীয় দিনের মতো রাজধানী সহ সারা দেশে বাংলা ব্লকেট কর্মসূচি পালন করে তারা। বেলা 11টা থেকে রাজধানীর গুলিস্তান 0 পয়েন্ট, শাহবাগ, বাংলা মোটর, কাউরান বাজার, ফার্মগেট, সায়েন্স ল্যাব মোড় সহ ঢাকার বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ করে আন্দোলনকারীরা। নির্বাহী বিভাগের কাছে তারা আইন আনুক, তারা কমিশন গঠন করুক, তারা সংসদে বিল পাস করুক এবং আমাদের এক দফা দাবি মেনে নিক। হাইকোর্টের রায় দিয়েছে, সেটাকে আমরা স্বাগত জানাই, কিন্তু সরকারের জায়গা থেকে আমরা যদি সুস্পষ্ট বক্তব্য না পাই, তাহলে আমাদের আন্দোলন চলমান থাকবে।
ঢাকার প্রবেশমুখ ও ভেতরের ব্যস্ততম সড়কগুলোয় অবরোধের কারণে সৃষ্টি হয় তীব্র যানজট, বাড়ে সাধারণ মানুষের ভোগান্তি, কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে নগরবাসী। শিক্ষার্থীদের চলমান বাংলা ব্লকেট আন্দোলনে সবচেয়ে ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। সায়েন্স ল্যাবরেটরি থেকে শাহবাগ পর্যন্ত পুরোটাই মানুষ পায়ে হেঁটে চলতে হচ্ছে। তবে একটা জিনিস ভালো দেখলাম যে একটা অ্যাম্বুলেন্সকে কিন্তু আমরা জায়গা করে দিল। কিছু যাইতেও দিচ্ছে না, আসতেও দিচ্ছে না। যাত্রীপুল নামায় দিল ওই জায়গায় 400 টাকা নিয়ে উনি আর যাবে না। স্থবির নগরের চাপ গিয়ে পড়ে মেট্রো রেলে। এ সময় নাজেহাল হন কিছু যাত্রী। 3 ঘন্টা সিরিয়ালে আছি, এখানে আসার পরে এখন মেশিন নষ্ট হয়ে গেছে। এটা কি ধরনের কথা হলো? কি মেশিন লাগাইছে? টিকিট যে একজনে কাটে, এখানে আরো লোক সংখ্যা বাড়ানো উচিত। এদের টিকিট ম্যানেজ করতে এত কষ্ট হয় না। 2018 সালে পরিপত্র জারি করে সব কোটা বিলুপ্তির ঘোষণা দেয় সরকার। পরে কোটা পুনর্বহালের জন্য উচ্চ আদালতে আপিল করে 7 জন মুক্তিযোদ্ধার সন্তান। সাকিবুর রহমান, RTV, ঢাকা। ঢাকার পাশাপাশি সারা দেশে বাংলা ব্লকেট কর্মসূচি পালন করে কোটা বিরোধী আন্দোলনকারীরা। বিভিন্ন মহাসড়ক, নৌ ও রেলপথ অবরোধ করায় চরম ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। অপ্রীতিকর ঘটনা এড়াতে বিভিন্ন স্থানে অবস্থান নেয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। প্রতিনিধিদের তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন মৌসুমী রহমান। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে সকাল থেকে পথে পথে চলে শিক্ষার্থীদের আন্দোলন। এতে ভোগান্তিতে পড়েন অফিসগামী মানুষ, রোগীসহ সাধারণ জনগণ। সকাল থেকে ময়মনসিংহ রেলপথ অবরোধ করে রাখে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে নিজ গন্তব্যে যেতে না পেরে সমস্যায় পড়েন শত শত যাত্রী। যৌক্তিক দাবি চাচ্ছি যে এখানে যেন কোটাটা সংস্কার করা হয়, কোটা বাতিল নয়। যতক্ষণ পর্যন্ত না আমাদের দাবি মেনে নেওয়া হচ্ছে, আমরা ঘরে ফিরে যাব না। সকাল সন্ধ্যা যে কর্মসূচিটা, সেটা নিয়ে আমরা আজকে এখানে আছি। ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এ সময় মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা ঢাকা আরিচা মহাসড়ক সহ জাবির মূল ফটকের বাহিরে ডেইরি গেট এলাকায় কর্মসূচি পালন করেন। সর্বাত্মকভাবে গ্রহণযোগ্য না হয় তার আগ পর্যন্ত আমরা রাজপথ কেউ ছাড়ব না। এই আন্দোলনকে আরো বিস্তৃত যদি দেখতে না চায়, তাহলে দ্রুতই যেন আমাদের পক্ষে কোটা সংস্কার করে। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা মিছিল নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সহ ঢাকা রাজশাহী মহাসড়ক অবরোধ করে রাখে। এ সময় ঢাকার সাথে রাজশাহীর সব ধরনের যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে যায়। সকল গ্রেডে অযৌক্তিক অবশ্যই বাতিল করতে হবে। রায় যদি পক্ষে আসে তাহলে আমরা আনন্দ মিছিল করে চলে যাব, রায় যদি বিপক্ষে আসে আমরা অনির্দিষ্টকালের জন্য আমাদের আন্দোলন কঠোর থেকে কঠোরতম করব। খুলনা বিশ্ববিদ্যালয় সহ সরকারি বেসরকারি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নতুন রাস্তা মোড়ে সড়ক অবরোধ করায় বন্ধ হয়ে যায় খুলনা যশোর মহাসড়কের যান চলাচল। এছাড়া রেলপথও অবরোধ করেন তারা। এদিকে কুষ্টিয়া খুলনা মহাসড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করে কুষ্টিয়া ইসলামিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বরিশাল পটুয়াখালী মহাসড়ক অবরোধ করে আন্দোলন করে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ফরিদপুরে বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাস্তা আটকে অবরোধ করায় ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। এদিকে বৃষ্টি উপেক্ষা করে সিলেট সুনামগঞ্জ সড়ক অবরোধ করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এছাড়াও আন্দোলনে নামেন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহ যশোরের শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। মৌসুমী রহমান, RTV। কোটা বিরোধীদের ওপর কঠোর হবে না সরকার, তবে আন্দোলনে যেন কেউ ইন্ধন যোগাতে না পারে সেদিকে নজরদারি চালানো হচ্ছে, এমন হুঁশিয়ারি দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। কোর্টের সিদ্ধান্ত মেনে আন্দোলনকারীদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সুমন তানভীরের সহায়তায় রিপোর্ট করছেন রফিকুল ইসলাম। কোটা বিরোধী আন্দোলনে উত্তাল দেশ। সড়ক, রেল সব পথেই অবস্থান কর্মসূচি পালন করছে আন্দোলনকারীরা। দাবি বাতিল করতে হবে কোটা। তবে তাদের এই আন্দোলনে দুর্বিষহ হয়ে উঠেছে মানুষের জীবনযাত্রা। এমন পরিস্থিতিতে সরকারের অবস্থান কি? বিষয়টি নিয়ে দুপুরে ধানমন্ডির আওয়ামী লীগ কার্যালয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। জানান, সরকার সব সময় কোটার বিরুদ্ধে। আমরা তো সেই কোটামুক্ত সিদ্ধান্তই নিয়েছিলাম। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার এটাই সিদ্ধান্ত দিয়েছে। আমাদের অবস্থান তো পরিষ্কার।
কোটার পক্ষে তো আমরা অবস্থান নেই। আইনমন্ত্রী আনিসুল হক আদালতের উপর আস্থা রেখে শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানান। আমার বিশ্বাস যৌক্তিক ন্যায্য বিচার আদালত করবে এবং আমি অনুরোধ করব ছাত্রদেরকে ছাত্রদের যে কাজ লেখাপড়া করা সেটা করার। এই অবস্থায় সাধারণ মানুষের সমস্যা বিবেচনায় আন্দোলনকারীদের রাস্তা ছেড়ে দেওয়া নিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থান কি হবে এমন প্রশ্নের কৌশলী উত্তর দেন স্বরাষ্ট্রমন্ত্রী। আহ্বান জানান কোর্টের নির্দেশনা মেনে আন্দোলনকারীদের ঘরে ফেরার। এদের সঙ্গে তো আমাদের কোনো বিরোধ নাই, আইন শৃঙ্খলা বাহিনীর কোনো বিরোধ নাই। তাদেরকে বুঝতে হবে যে এগুলি কিভাবে হচ্ছে, সেইখানের জন্য তাদের ধৈর্য ধরতে হবে। আমরা আইন শৃঙ্খলা বাহিনী চরম ধৈর্যের সঙ্গে তাদের পাশে রয়েছে, যাতে কেউ আবার উস্কানি দিয়ে তাদেরকে অন্যদিকে ধাবিত না করতে পারে সেইটা লক্ষ্য করছে। পিএসসির প্রশ্ন ফাঁসের অভিযোগ সত্য হলে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। যারা এর সঙ্গে জড়িত তাদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করার জন্য আমরা অ্যারেস্ট করেছি, তাদের আইন সম্পন্ন করা হয়েছে, এখন আইন অনুযায়ী তাদের ব্যবস্থা হবে। রফিকুল ইসলাম, RTV, ঢাকা। প্রত্যয় পেনশন স্কিম বাতিল দাবিতে সর্বাত্মক কর্মবিরতি পালন করছেন দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীরা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত কর্মকর্তা কর্মচারী ঐক্য পরিষদের ব্যানারে সকাল থেকে কর্মবিরতি, প্রতিবাদ সভা ও অবস্থান কর্মসূচি পালন করছে শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় তারা। পেনশন স্কিম বাতিলের দাবিতে কর্মবিরতি অব্যাহত রেখেছে বরিশাল বিশ্ববিদ্যালয়। দাবি মেনে না নেওয়া পর্যন্ত কর্মবিরতি অব্যাহত রাখার হুঁশিয়ারি দিয়েছে আন্দোলনরত শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা। অপকর্ম, দুর্নীতি ও দেশ বিরোধী চুক্তি থেকে জনগণের দৃষ্টি সরাতেই পরিকল্পিতভাবে বিভিন্ন ইস্যু তৈরি করছে সরকার, এমন অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিএনপি চেয়ারপারসনের সুস্থতা কামনায় দুপুরে পূর্ব রামপুরায় মৎস্যজীবী দল আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে তিনি এসব কথা বলেন। সরকার খালেদা জিয়াকে হত্যার ষড়যন্ত্র করছে অভিযোগ করে রিজভী বলেন, প্রতি মুহূর্তে বিএনপির ওপর আক্রমণ চালাচ্ছে ক্ষমতাসীনরা। তার অপকর্ম, অনাচার, এটিকে প্রতিষ্ঠা করার জন্য নানা ধরনের ইস্যু তৈরি করছে। জনগণের দৃষ্টিকে অন্যদিকে সরিয়ে দেওয়ার জন্য, অন্যদিকে ইস্যু তৈরির দিকে মানুষের চোখকে ঘুরিয়ে দেওয়ার তিনি প্রচেষ্টা চালাচ্ছেন। এটা প্রত্যেকটার পিছনে পরিকল্পিতভাবে এই সরকারের হাত রয়েছে। বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে 4 ধরনের ঋণ সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে চীন। দেশটির প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠকে এ আশ্বাস দেওয়া হয়। রোহিঙ্গা সংকট সমাধানে মিয়ানমার সরকার ও আরাকান আর্মির সঙ্গেও আলোচনা করবে বেইজিং। প্রধানমন্ত্রীর চীন সফরে দুদেশের মধ্যে ডিজিটাল অর্থনীতিতে বিনিয়োগ শক্তিশালী করা, ব্যাংকিং ও ইন্স্যুরেন্স নিয়ন্ত্রণ বিষয়ে 21টি সমঝোতা স্মারক ও চুক্তি এবং 7টি ঘোষণাপত্র সই হয়। বিস্তারিত জানাচ্ছেন আতিকা রহমান। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকে দুদেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা অংশ নেন। বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ সাংবাদিকদের জানান, বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে চীনের অর্থনৈতিক সহায়তায় 4 ধাপের ঋণ দেওয়ার আশ্বাস দিয়েছেন চীনের প্রেসিডেন্ট। এটি বাস্তবায়নে চীনের একটি টেকনিক্যাল কমিটি শিগগিরই বাংলাদেশ সফর করবে। তিনি আমাদের যে স্ট্র্যাটেজিক রিলেশনশিপ, যে গভীর সম্পর্ক, সেটিকে আপগ্রেড করা, দ্বিতীয় পর্যায়ে নিয়ে যাওয়ার অভিপ্রায় ব্যক্ত করেছেন। বাংলাদেশের উন্নয়ন অভিযাত্রায়, উন্নয়ন অগ্রগতিতে অব্যাহতভাবে সহযোগিতা করে যাবে। চাইনিজ প্রেসিডেন্ট তিনি বলেছেন, বাংলাদেশকে গ্রান্ট এবং ইন্টারেস্ট ফ্রি লোন, কনসেশনাল লোন এবং কমার্শিয়াল লোন, এই 4 খাতেই চায়না সহযোগিতা করবে এবং সেজন্য টেকনিক্যাল কমিটি, দুই দেশের টেকনিক্যাল কমিটি যৌথভাবে কাজ করবে। রোহিঙ্গা প্রত্যাবাসন ও পায়রা বন্দর সহ দক্ষিণবঙ্গের উন্নয়নে চীন সরকারের পক্ষ থেকে সহযোগিতা দেওয়ার কথা জানিয়েছেন শি জিনপিং। মায়ানমারের যে পরিস্থিতি সেটা উল্লেখ করে তিনি বলেছেন, মায়ানমার সরকার এবং প্রয়োজনে আরাকান আর্মির সাথেও তারা যোগাযোগ করে এই সমস্যার সমাধান করবে। চায়নার মহামান্য রাষ্ট্রপতি তিনিও বলেছেন যে আমরা আরো অব্যাহতভাবে আরো বেশি করে বাংলাদেশে আমরা বিনিয়োগ করতে চাই এবং আন্তর্জাতিক ফোরামে আমরা একসাথে কাজ করব বিশ্ব শান্তি এবং সমৃদ্ধির লক্ষ্যে
বাংলাদেশ এবং চায়না একসাথে কাজ করবে। এর আগে কৌশলগত অংশীদারিত্ব থেকে ব্যাপক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্বে উন্নীত হতে 21টি সমঝোতা স্মারক ও চুক্তি এবং 7টি ঘোষণাপত্র সই করে বাংলাদেশ ও চীন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এর উপস্থিতিতে দুদেশের মধ্যে এসব চুক্তি, সমঝোতা ও ঘোষণাপত্র সই হয়। সমঝোতা ও চুক্তির অন্যতম হল ডিজিটাল অর্থনীতিতে বিনিয়োগ সহায়তা শক্তিশালী করা, ব্যাংকিং ও ইন্স্যুরেন্স নিয়ন্ত্রণ, চীনে তাজা আম রপ্তানির জন্য উদ্ভিদ স্বাস্থ্য সম্পর্কিত প্রোটোকল সই, অর্থনৈতিক উন্নয়ন নীতি সহায়তা ক্ষেত্রে সমঝোতা স্মারক সই, চীনের সহায়তায় 6ষ্ঠ বাংলাদেশ চায়না মৈত্রী সেতু সংস্কার প্রকল্পে চিঠি বিনিময়। চুক্তি স্বাক্ষরের আগে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এর সঙ্গে বৈঠক করেন শেখ হাসিনা। বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী জানান, এতে দুদেশের বাণিজ্য ও দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের ফলপ্রসূ আলোচনা হয়েছে। দুদেশের সম্পর্ককে চীন নতুন উচ্চতায় নিতে চায় বলেও জানান ডক্টর হাসান মাহমুদ। অত্যন্ত আন্তরিকতাপূর্ণ পরিবেশে ফলপ্রসূ আলোচনা হয়েছে দীর্ঘ সময় ধরে, এবং সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা যে ফ্যাসিলিটিসগুলো এখন এলডিসি কান্ট্রি হিসেবে এনজয় করি, সেগুলো যাতে 2032 নিদেন পক্ষে 2029 সাল পর্যন্ত যাতে কন্টিনিউ করে, সে ব্যাপারে চায়নার সহায়তা কামনা করেছেন। এ ব্যাপারে চায়নার পক্ষ থেকে অর্থাৎ চায়নার মাননীয় প্রধানমন্ত্রী ইতিবাচক সাড়া দিয়েছে। সকালে গ্রেট হলে পৌঁছালে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানান চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। তাকে রাষ্ট্রীয়ভাবে অভ্যর্থনা জানাতে লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অব অনারও দেয়া হয়। সফর শেষে 11 জুলাই রাত 1টায় দেশে ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। আতিকা রহমান, RTV। বিতর্ক যেন দিন দিন ডালপালা মেলেছে নেতিবাচকভাবে সমালোচিত সাদিক এগ্রোর বিরুদ্ধে। ছাগলকাণ্ডের পর থেকে খবরের শিরোনাম হওয়াটা এখন তাদের নিত্যদিনের সূচি। সবশেষ বুধবার 4 আউটলেটে ভ্যাট বিভাগের অভিযানে 10 কোটি টাকার বিক্রয় গোপনের তথ্য মিলেছে, যাতে ভ্যাট ফাঁকি দেওয়া হয়েছে 1 কোটি 31 লাখ টাকা। ভ্যাট বিভাগ বলছে ফাঁকির সঙ্গে সমপরিমাণ অর্থদণ্ড ও সুদ আরোপ করা হবে। শাকিলা করিমের রিপোর্ট। এবারের ঈদুল আজহায় বংশীয় গরু নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল সাদিক এগ্রো। এরপর মতিপুত্রের ছাগলকাণ্ড ঝড়ে নিমিষেই তছনছ মহাপ্রতাপশালী এই প্রতিষ্ঠান। এরপরের গল্প সবারই জানা। একের পর এক বেরিয়ে আসতে থাকে খামারের আড়ালে লুকিয়ে থাকা কর্ণধার ইমরানের প্রশ্নবিদ্ধ কর্মকাণ্ড। বুধবার আবারও আলোচনায় উঠে এলো এই সাদিক এগ্রো। ভ্যাট বিভাগের অভিযানে মিলল এই প্রতিষ্ঠানের 3 আউটলেটের বিরুদ্ধে 1 কোটি 31 লাখ টাকা ভ্যাট ফাঁকির অভিযোগ। গুলশান লিংক রোড, গুলশান 2 এবং মহাখালীর বাফওয়া শপিং কমপ্লেক্সে অভিযান চালিয়ে এই মোটা অঙ্কের ভ্যাট ফাঁকির তথ্য পায় ভ্যাট বিভাগ। ভ্যাট বিভাগ বলছে ভ্যাট ফাঁকির সঙ্গে সমপরিমাণ অর্থদণ্ড ও সুদ আরোপ করা হবে এই প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে। দ্রুতই এ বিষয়ে মামলা করার কথাও জানায় সরকারি এই সংস্থাটি। শাকিলা করিম, RTV, ঢাকা। বাণিজ্য সম্প্রসারণের মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের লক্ষ্য নিয়ে ঢাকায় শুরু হয়েছে 4 দিনব্যাপী টপ থাই ব্র্যান্ডস মেলা। দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে সোনারগাঁও হোটেলের গ্র্যান্ড বলরুমে মেলার উদ্বোধন করেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। থাইল্যান্ড বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগে মেলায় 64টি থাই প্রতিষ্ঠান এবং বাংলাদেশে থাই পণ্যের আমদানিকারক প্রতিষ্ঠান অংশ নিয়েছে। এতে খাদ্য, জুয়েলারি, স্বাস্থ্যসেবা, প্রসাধনী পণ্যের পাশাপাশি ইলেকট্রনিক্স ও গৃহস্থালী সহ নানা ধরনের পণ্য প্রদর্শিত হচ্ছে। মেলা প্রতিদিন সকাল 10টা হতে রাত 8টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। রাতের সংবাদ এ পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। মধ্যরাতের সংবাদ 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।